বেইজিংয়ে শি জিনপিং তারেক রহমান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগে জোর, তিয়েনআনমেন স্কোয়ারে শ্রদ্ধা। গণভোটের রায় বাস্তবায়ন না করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ, অভিযোগ জামায়াত আমিরের। দাবি আদায়ে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি। এবং কারবালা শহরে হাই হোসেন মাতম, দেশজুড়ে শোকের তাজিয়া মিছিল, নিরাপত্তা জোরদার। স্বাগত স্টার নিউজে, সাথে আছি রঞ্জিত শেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে বেইজিংয়ে শুরু হয় এই বৈঠক। এতে দুদেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে চীনের বিপ্লবী বীরদের শ্রদ্ধা জানান। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পরে গ্রেট হলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লোজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন। চীন সফরের শেষ দিনে আজ চায়না কমিউনিস্ট পার্টির মিউজিয়াম পরিদর্শনেরও কথা রয়েছে সরকার প্রধানের। 4 দিনের সফর শেষে বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সরকারের উপর সাধারণ জনগণ হতাশ, ক্ষুব্ধ, এমনটা জানিয়ে জামায়াত আমির বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার অনিবার্য। জনগণের দাবি আদায়ে গণপ্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সকালে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। রাজধানীর আলফালা মিলনায়তনে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক। দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামাত আমির বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? সরকারের 4 মাস পেরিয়ে গেলেও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, পুরনো ফেসিস্ট কাঠামো বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করতে চায় সরকার। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। এর সাথে মৌলিক যে সংস্কারগুলো আরও আছে সেগুলোও করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন, সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যেই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমরা প্রিয় দেশবাসীকে বলবো, নিজেদের এই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যথাসময়ে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণ হতাশ বলে মন্তব্য করেন তিনি। জনগণের দাবি আদায়ে বিরোধীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে বলেও জানান তিনি। মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই, আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর খামারবাড়িতে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক আয়োজিত জাতীয় সংলাপে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ভাই যে কথাগুলো বললেন
অত্যন্ত আতঙ্কের কথা। যদি আবার সেই ধরনের কোনো আচরণ দেখা যায়, আমাদেরকে সমবেতভাবে তা প্রতিরোধ করতে হবে। আর আমাদের চিফ প্রসিকিউটর আসার কথা শুনিয়েছেন, অত্যন্ত আন্তরিক মানুষ, কাজের মানুষ। আমি বিশ্বাস করি যে খুব দ্রুত বিচারগুলো এগিয়ে যাবে এবং এটার জন্য সহযোগিতা করার জন্য সরকারের তরফ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা করা হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আমরা ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা। আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে তো দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো তো রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি। দর্শক, খামারবাড়িতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হচ্ছে। আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Of the State Council, Chiner, Minister of Foreign Affairs, Chairman of National Development and Reform Commission, Minister of Commerce, Minister of Finance, People's Bank of China Governor, China International Development Corporation Agency Chairman, Foreign Affairs Vice Minister, Deputy Foreign Minister, National Development and Reform Commissioner Vice Chairman, NPC Foreign Affairs Committee Chairman, NPC Standing Committee Secretary General, NPC Constitution and Law Committee Chairperson, NPC Education, Science, Culture and Public Health Committee Vice Chairperson, NPC Standing Committee Secretary General, President Officer Director, President Officer Secretary এবং বাংলাদেশে চীনের নিযুক্ত অ্যাম্বাসেডর। অত্যন্ত হাই লেভেলের ডেলিগেশনে বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে সবিস্তরে আলাপ আলোচনা করা হয়েছে, যেখানে নির্ধারিত হয়েছে যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। তার মাঝে 13টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে, এখানকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, এবং একটা হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বিএনপি বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, এবং চীনের ক্ষমতাধর যে রাজনৈতিক দল রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে। সুতরাং 13টি মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, 3টি বিডার সাথে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং দুটি দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভেতরে। আমাদের টোটালে ঐতিহাসিক সফরের উপর ভিত্তি করে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট থাকবে, অর্থাৎ 16 পয়েন্ট সম্বলিত একটি যৌথ ইশতেহার, যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকলি। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে, যেখানে ঐক্যমত্য হয়েছে, সেই কনসেনসাসগুলো তুলে রাখা হবে। আমরা অত্যন্ত গর্বিত যে চীনে আমরা যাদের সাথে কথা বলেছি, এখানকার অনারেবল প্রেসিডেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার, যিনি প্রিমিয়ার এখানে বলা হয়, এবং অনারেবল স্পিকার ইকুইভ্যালেন্ট, ওনারা প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের 50 বছরের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসাধারণ অনবদ্য ভূমিকা রয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। চীনের প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের আজকে যে অবস্থানে রয়েছে সম্পর্কের দিক থেকে, তার পেছনে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে অত্যন্ত ইতিবাচকভাবে বিভিন্ন সময় ফ্যাসিলিটেট করেছেন, পলিসি দিয়েছেন, বারবার এখানে রাষ্ট্রীয় সফর করেছেন, সেগুলোকে ওনারা ডিপলি অ্যাপ্রিসিয়েট করেছেন। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি,
যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন, এবং এখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ খুব সীমিত, কিন্তু চীন থেকে বাংলাদেশে ইম্পোর্টের পরিমাণ অত্যন্ত বেশি। কিন্তু এটাকে নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে, সরকার প্রধানের ভিতরে আলাপ আলোচনার জন্য ডিটেল প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে বাংলাদেশ থেকে আমরা ট্রেড গ্যাপটা কমাতে পারি। যেমন যেসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এবং তার থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা বাড়াতে পারি কিনা। ফর ইনস্টেন্স, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন কীভাবে বাড়াবো। যে গার্মেন্টস রপ্তানি হয় বাংলাদেশ থেকে, তার একটা বড় অংশ র ম্যাটেরিয়ালস কিন্তু আমরা চীন থেকে বাংলাদেশে প্রথমে আমদানি করি, দেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করি। সেই প্রোডাক্টগুলোকে আমরা র ম্যাটেরিয়ালস হিসেবে বাংলাদেশে প্রডিউস করতে পারি কিনা, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। দেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মাহদি আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের সংবাদে। দেশে 82 লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার 4.88% বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন আয়োজনে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের কারণে অপরাধ প্রবণতা বাড়ছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার। মাদক কারবারিদের বিরুদ্ধে অধিদপ্তর এখন পর্যন্ত 9টি মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেছে। তবে মাদকের বিরুদ্ধে আইনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা তৈরির তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বলেন, আগামী 2-1 দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। প্রয়োজনে মাদক মামলার বিষয়ে আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও জানান তিনি। মাদক পরীক্ষায় প্রতি জেলায় উন্নত মানের ল্যাব স্থাপন করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্ঘাটন করেন। নতুন বা অজানা ধরনের মাদকদ্রব্য শনাক্ত উদ্ধার। বিজিবি, কোস্টগার্ড, র্যাব সবাই ফাইট করছে পুলিশের পাশাপাশি। তারা মাদকদ্রব্য উদ্ধার করছে, গ্রেফতার করছে, পাচারকারীদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে, গ্রেফতার করছে, মামলা করছে। মামলা কত জানেন? শুধু ঢাকাতে 80,000 মামলা পেন্ডিং আদালতে। শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র আশুরা। সকাল 10:30টার দিকে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে বের হয় তাজিয়া মিছিল। মিছিলটি রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই কালো পোশাক পরেছেন। অনেকের হাতে প্রতীকী ছুরি, নিশানও দেখা যাচ্ছে। পুরান ঢাকা ছাড়াও মোহাম্মদপুর, মিরপুরে বের হয়েছে তাজিয়া মিছিল। এসব আয়োজনকে ঘিরে ঢাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে ডিএমপি। নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি। তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে থাকছে ট্রাফিক ডাইভারশন। যারা আজাদার আমরা আছি, সবার হৃদয়ে এখন পর্যন্ত ইমাম হোসেন জিন্দা আছে। এই আহলে বায়াতের প্রেম যাদের মধ্যে আছে তারাই এই অনুষ্ঠানটায় যোগদান করে। দর্শক, পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে যে তাজিয়া মিছিল বের হয়েছে সেটার খবর জানবো। আমাদের সহকর্মী আল কাসির আছেন আমাদের সাথে। আল কাসির, আপনি এখন কোন এলাকায় রয়েছেন এবং মিছিল এখন কত দূর, এবং মিছিলের নিরাপত্তায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কতটা শক্তপোক্ত? ধন্যবাদ আপনাকে। ঠিক এই মুহূর্তে আমি আছি আজিমপুর ম্যাটারনিটি, যেটা বলা হয় আজিমপুর বললে সেই জায়গাটা সবাই চেনে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেক মানুষ, তারা কালো কাপড়ে নিজেদের আবৃত করে তারা এখানে চলে এসেছেন। কারণ হচ্ছে আজকে মহরমের যেই তাজিয়া মিছিল,
সেই তাজিয়া মিছিলে তারা অংশগ্রহণ করেছেন এবং আজকে সকাল 10টা থেকেই পুরান ঢাকার ইমামবাড়া অর্থাৎ হোসনি দালান থেকে যে মিছিল তাজিয়া মিছিলটি শুরু হয়েছিল সেই মিছিলটি কিন্তু এখন আসলে তাদের যে গন্তব্য ধানমন্ডির জিগাতলা, সেই জিগাতলার উদ্দেশ্যে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে মিছিলটি আজিমপুর পার হচ্ছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে আছেন। কারণ হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, তারা নবী ভক্ত এবং হোসাইন প্রেমী। তারা এখানে এসেছেন কারবালার প্রান্তরে 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে যেই শোকের ঘটনা ঘটে গিয়েছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে যারা শহীদ হয়েছিলেন, তাদের সেই ঘটনাকে বা তাদের ত্যাগকে স্মরণ করার জন্য আজকের এই শোক এবং আজকের এই আয়োজনের মাধ্যমে কিন্তু বারবার করে নবীপ্রেমী যারা আছেন, হোসাইন ভক্ত যারা আছেন, তারা কিন্তু বারবার করে সেই কারবালার প্রান্তরে ফিরে যাচ্ছেন। আমি দেখেছি এখানে বুকে চাপড় দিয়ে মাতম করছেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, হাই হোসেন, হাই হোসেন বলে তারা চাপড় করছেন এবং মাতম করছেন এবং তারা বারবার করে বলছেন লাব্বাইক ইয়া হোসাইন, মানে হোসাইন আমরা হাজির আছি। তার মানে তাদের এখনও বলা যায় যে এত বছর পরেও বিভিন্ন বয়সের মানুষ যারা আছেন তাদের মনে, তাদের অন্তরে কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী বা সেই ভালোবাসা এখনও তারা হৃদয়ে ধারণ করেন এবং তাদের যেই বলা, এইখানকার যারা আছেন তাজিয়া মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারা বারবার করে বলছেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে মাথা নত করেননি, সত্য প্রকাশে তিনি সত্য প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করেছেন এবং তার যেই প্রচেষ্টা এবং কারবালার ময়দানে তিনি যে কারণে যুদ্ধ করেছিলেন, সত্য প্রতিষ্ঠা এবং অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি, সেই বার্তাটা কিন্তু এখনকার প্রজন্ম যারা আছেন, হোসাইন প্রেমী যারা আছেন, তারা কিন্তু ধারণ করছেন। তারা বলছেন সত্য, ত্যাগ আর শোক, এই তিন মাধ্যমে বা এই তিন ভিত্তি নিয়ে কিন্তু তারা এগিয়ে যেতে চান, সমাজে শান্তির প্রতিষ্ঠা করতে চান, পৃথিবীতে সুখ নেমে আসুক, এই তিন ভিত্তির মাধ্যমে তারা কিন্তু এই কথাটি বলছেন এবং বারবার করে বলছেন নবীর প্রেম, হোসাইনের প্রেম যতদিন পর্যন্ত মানুষের মনে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে এবং ততদিন পর্যন্ত মানুষ ভালো থাকবে, এই আশাও তারা করছেন। তো এই ছিল আজিমপুর থেকে তাজিয়া মিছিলের সবশেষ। আলকাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে পবিত্র আশুরা আজকে এবং সে উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলকাসির। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পরপর দুটি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখন পর্যন্ত 235 জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির সরকার। আহত হয়েছে 4000-এর বেশি মানুষ। দেশটির উত্তরাঞ্চল ও রাজধানী কারাকাস এলাকায় এখন কেবল ধ্বংসস্তূপ। ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে পুরো কারাকাস অঞ্চলে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। 7.2 মাত্রার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই ফের আধা মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী 7.5 মাত্রার কম্পনে মুহূর্তেই ধুলোয় মিশে যায় শত শত বহুতল ভবন। সন্ধ্যা 6টার দিকে আমি খুব বিকট শব্দ শুনতে পাই। হঠাৎ সবকিছু এক পাশ থেকে অন্য পাশে দুলতে শুরু করে। এটি অত্যন্ত তীব্র এক ঝাঁকুনি ছিল। আমরা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রাণে বাঁচতে কারাকাসের বাসিন্দা ও প্রতিবেশীরা ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে জানিয়েছে, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় উদ্ধার কাজের জন্য বিশেষ দল ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $20 কোটি বেশি আর্থিক সাহায্য তহবিল ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের বন্ধুদের পাশে থাকব। শুধু যুক্তরাষ্ট্রে নয়, শোক জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্য, কাতার, ব্রাজিল, মেক্সিকো, চিলি, চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই জরুরি অর্থ ও উদ্ধার কাজে লজিস্টিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এবারে ফুটবল বিশ্বকাপ 2026-এর খবর।
নিউ জার্সিতে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ইকুয়েডর। তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে জায়গা নিশ্চিত করেছে জার্মানরা। এই গ্রুপের অপর ম্যাচে কিরাসাওকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট। আসর থেকে বিদায় কিরাসাওয়ের। এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন কি এটাই? জার্মান তারকাদের হতাশা, ইকুয়েডরের রাজ্য জয়ের খুশি। শুরু থেকেই উত্তাপ। ম্যাচের মাত্র 2 মিনিটেই এগিয়ে যায় জার্মানি। বক্সের ভেতর সুযোগ পেয়ে বাঁ পায়ের নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন লেরয় সানে। শুরুতেই 1-0 গোলে এগিয়ে যায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি ইকুয়েডর। 9 মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে সমতা ফেরান নিলসন অ্যাঙ্গুলো। এই বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল, তাই সেলিব্রেশনটাও ভিন্ন মাত্রা। গোলের পর নতুন আত্মবিশ্বাসে একের পর এক আক্রমণ চালায় দক্ষিণ আমেরিকার দলটি। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও খেলায় কোনো অংশেই কম মনে হয়নি তাদের। এরপর আর কোনো গোল না হলে 1-1 সমতায় বিরতিতে যায় দুদল। বিরতির পর দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইকুয়েডর। 78 মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ জটলার মধ্যে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন গনসালো প্লাতা। 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় জার্মানি, কিন্তু সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যদের দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত 2-1 গোলের ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে ইকুয়েডর। এই জয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা ইকুয়েডর। ভালো অবস্থানে থাকায় পরের রাউন্ড নিশ্চিত তাদের। অন্যদিকে হারলেও 6 পয়েন্ট নিয়ে ই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জার্মানি। ই গ্রুপের অপর ম্যাচে কিউরাসাওকে 2-0 গোলে হারিয়ে সমান 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে রানার্স আপ আইভরি কোস্ট। আর বিশ্বকাপে অভিষেক হওয়া কিউরাসাও 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়। কেএম সনি, স্টার প্লে। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।